দর্শক স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো আনোয়ার ইস্পাত। এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দিনের শিরোনামগুলো আগে বলবো, এরপরে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলাপ করব, অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দিব। কক্সবাজারে পিকআপের চাকায় 5 ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। অত্যন্ত মর্মান্তিক, এবং বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে এবং সেখানে আহত হয়েছেন 4 জন। করোনায় গত 5 মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ঘটনা ঘটেছে। আজকে 43 জনের মৃত্যু ঘটেছে। গতকালও রেকর্ড ছিল। শনাক্ত এবং হাসপাতালে ভর্তি কমলেও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী, সেটা উদ্বেগের একটি কারণ। সার্চ কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আবারও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে তাদের উপর জনগণের আস্থা আছে, যে কার্যক্রম চলছে সেটাও তিনি ডিফেন্ড করেছেন। আয়কর দেন না এমন বাড়ির মালিক, গাড়ির এবং বাড়ির মালিকদেরকে করের জালে এবার আনার ঘোষণা দিয়েছে এনবিআর, যাতে ট্যাক্স নেট বাড়ানো যায় তারই একটি প্রক্রিয়া চলছে। এছাড়া দিনের অন্যান্য খবরগুলোর মধ্যে আজকে 23 জন বিশিষ্ট নাগরিক নিত্যপণ্যের মূল্য, বিশেষ করে সয়াবিন, পাম অয়েলের মূল্য বৃদ্ধির ঘটনার প্রেক্ষিতে তারা একটি বিবৃতি দিয়েছেন। আমরা জনদুর্ভোগের এই বিষয়টি নিয়ে আলাপ করব, কারণ পানি, গ্যাস, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রক্রিয়া আছে, চিন্তাভাবনা আছে, সেটিও যথেষ্ট দুশ্চিন্তার বিষয় সাধারণ মানুষের জন্য। এছাড়া নির্বাচন কমিশন সংক্রান্ত যে প্রয়াস প্রক্রিয়া চলছে, সেদিন রাজনৈতিক পরিমণ্ডলে যে আলোচনা, সেটিও আজকে আমাদের আলোচনার একটি বিষয় হিসেবে থাকবে। শুরুতে পরিচিত হব, রয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য, বাসদ, স্বাগত আপনাকে। এবং রয়েছেন জনাব ওমর ফারুক, সভাপতি, বিএফইউজে, তিনি একজন সিনিয়র জার্নালিস্ট। স্বাগত আপনাকে ওমর ফারুক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব রাজিকুজ্জামান রতন, অনেকগুলো বিষয়ের মধ্যে আজকে জনজীবনের দুর্ভোগ নিয়ে তো আমরা আলাপ করি, সমসাময়িক বিষয়ের মধ্যে আজকে যে একটু কিছু সময় আগে আমরা একটা বিবৃতি পেয়েছি, বিশিষ্ট নাগরিকরা বলেছেন, যদিও এটা রাজনৈতিক দলগুলো ওইগুলো নিয়ে কথা বলার কথা, অনেক সময় দেখা যায় যে জনঘনিষ্ঠ বিষয় নিয়ে তাদের অতটা সোচ্চার হতে দেখা যায় না বলে অভিযোগ আছে। আবার এমনও আছে যে আপনাদের মতো দলরা তারা রাস্তায় নামে, কথা বলে এবং তারা পুলিশের হাতে মারও খায়। আজকে যে এই যে বিবৃতি দিলেন, ওনারা এখানে বলতে চাচ্ছেন যে মানুষের এমনি নাভিশ্বাস উঠেছে প্যান্ডেমিকের মধ্যে, সেখানে এই যে দাম দফায় দফায় দাম বাড়ানোর প্রক্রিয়া চলছে, আবার গ্যাস, পানি, বিদ্যুতেরও দাম বাড়বে, আরও এক দফা বাড়বে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন তারা, এবং তারা এগুলো বন্ধ রাখার জন্য দাবি জানিয়েছেন। আসলে একটা আমরা দায়হীন রাষ্ট্রে বসবাস করছি, মানে কেউ দায় নিচ্ছে না। গতকাল আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে পল্টন মোড়ে গ্যাস এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির যে সরকারি পায়তারা চলছে তার একটা প্রতিবাদে সমাবেশ করলাম। জি, তার আগেই আমরা এটা নিয়ে আমাদের বিবৃতি, প্রতিবাদ এগুলো জানিয়েছি। এখন ধরুন আজকে আবার ওটা মানে শেষ হতে না হতে, মানে একটা রেস শেষ হতে না হতেই শুনলাম পানির দামও আবার বাড়ানো হবে। তো আবার আরেকটা জিনিস শুনলাম, মাথাপিছু আয় নাকি বেড়ে গেল। একনাকের বৈঠক হওয়ার পরে $2,554 শুনেছিলাম কয়েক সপ্তাহ আগে, আজকে থেকে আমাদের গুনতে হবে আমাদের মাথাপিছু আয় $2,591। তার মানে আমাদের দেশের একদম বেকার, সদ্য জন্ম লাভ করা শিশু এবং প্রায় মৃত্যু পথযাত্রী পিতা অথবা মাতা, সবার আয় এখন বার্ষিক $2,22,590। এই আয়টা কোথা থেকে এলো সেটা আমরা খুঁজে পাবো না, কিন্তু ব্যয়টা যে আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে সেটা কিন্তু প্রতিদিন দেখব। 5 লিটারের এখন সয়াবিন তেল 900 টাকায় কিনতে হবে আপনাকে। পানির দাম বাড়বে, তারপরে গ্যাসের দাম তো দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তারা। হ্যাঁ, বিদ্যুতের দামও, তাহলে গ্যাস দিয়ে যেহেতু বিদ্যুৎ হয় তাহলে বিদ্যুতের দামও বাড়বে স্বাভাবিকভাবেই। এর আগে পরিবহনের ভাড়া বেড়েছে, মানে সব কিছুই কিন্তু স্বাভাবিকভাবে বাড়ছে, কিন্তু মানুষের আয়টা স্বাভাবিকভাবে বাড়ছে না। করোনায় আয় কমেছে, করোনায় চাকরিচ্যুতি বেড়েছে, করোনায় ব্যয় বেড়েছে, এবং এই সময় একটা জিনিস খেয়াল করবেন যে নীরবে নিভৃতে ওষুধের দাম কোনো কোনো ক্ষেত্রে 40% পর্যন্ত ওষুধের দাম বেড়ে গিয়েছে। যে ওষুধের উপর নির্ভর করব সেই ওষুধটার উপর দাম বেড়ে গেছে। ফলে এটা কেউ কি দায় নেবে না? আবার আমাদের খাদ্যমন্ত্রী বললেন যে আমরা যে খাদ্য, যেটা 17 লক্ষ টন চাল আমদানি করার কথা, 3 লক্ষ টন চাল আমদানি হয়েছে। তাহলে আমদানি করার পারমিশন দেওয়ার পর আমদানি হলো না কেন? আবার বাজারে এই চালের দামটা বাড়লো কেন? আবার আমাদের কৃষিমন্ত্রী বলেছিলেন আমাদের এখন হিসাবটা নতুন করে করতে হবে। আমরা যে এতদিন বলেছিলাম
খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, তাহলে খাদ্যে যদি স্বয়ংসম্পূর্ণই হই, প্রতি বছর 40 থেকে 60 লক্ষ টন গম এবং চাল মিলে আমাদের আমদানি করতে হয় কেন? তাহলে কোনো হিসেবেই মিলছে না। সেগুলো ধরেন উচ্চ স্তরের হিসাব, আমরা যখন এগুলো টকশোতে কথা বলছি মানুষ এগুলো শুনছে, এগুলো উচ্চ স্তরের হিসাব, কিন্তু যে হিসাবটা তার পকেটের হিসাব, যে আগামী মাসেই তার লাগবে। আমরা একটা ছোট্ট হিসেব করে দেখিয়েছিলাম যে যদি 4 সদস্যের একটা পরিবার ঢাকা শহরে বসবাস করে এবং তাদের যদি মাসিক ইনকামটা 25,000 থেকে 30,000 টাকার মধ্যে হয়, তাহলে প্রতি মাসে তার 1,800 টাকা থেকে 2,000 টাকা খরচ বেড়ে যাচ্ছে। তা 25,000 টাকার মধ্যে 2,000 টাকা খরচ বেড়ে যাওয়াটা কি প্রচণ্ড চাপ। তার সঙ্গে যদি শিক্ষার খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ দেখি, তাহলে যারা 50,000 টাকা আয় করেন তাদেরও ঠিক সেই পরিমাণ বেড়েছে। আর যে শ্রমজীবী মানুষের উপর ভর করে আমাদের জাতীয় আয় বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, রেমিটেন্স বেড়েছে, মানে আমাদের কলকারখানার শ্রমিক এবং আমাদের কৃষি শ্রমিক। উৎপাদনের তো দুটো জায়গা, কৃষি এবং শিল্পক্ষেত্র। এই দুই জায়গায় কিন্তু কৃষক তার ফসলের দামটা ঠিক মতো পায়নি। এবার সবজির ক্ষেত্রেও দেখুন যা হচ্ছে, বাজারে কিন্তু 40 টাকার নিচে আপনি মূলা পাচ্ছেন না, বেগুন কিন্তু 40 টাকার নিচে পাচ্ছেন না। বাজারে এখন দুইটা জিনিসের দাম একটু কম আছে, একটা হলো পেঁয়াজ আর একটা হলো টমেটো, সেটা মানে 40 টাকার নিচে আছে। কিন্তু 2 দিন পরে দেখবেন এই পেঁয়াজ আবার 150 টাকা হয়ে যাবে, যখন কৃষকের হাত থেকে পেঁয়াজটা চলে যাবে। তাহলে এই যে প্রতিনিয়ত কৃষক উৎপাদন করে দাম পাচ্ছে না, আবার আমরা ভোক্তারা কিনতে গিয়ে সস্তায় পাচ্ছি না, সব মিলিয়ে পরিস্থিতিটা যেটা হয়েছে তারই একটা সাধারণ চিত্র ফুটে উঠেছে ওই 23 জন বিশিষ্ট ব্যক্তিবর্গ। যে তারা আবার বিশিষ্ট হলো রাষ্ট্রের কাছে তারা অশিষ্ট হবেন, কারণ রাষ্ট্র যেখানে দেখাচ্ছে আমাদের মাথাপিছু আয় বেড়ে যাচ্ছে, তাহলে এই সমস্ত ব্যক্তিবর্গ কেন যে এই সমস্ত বিবৃতি দেয়? মানুষের কিসের কষ্ট? মানুষ কষ্ট সহ্য করতে শিখেছে, মানে একদম সর্বংসহা ধরিত্রী একদিন আমরা জানতাম, এখন হচ্ছে সর্বংসহা জনগণ, তোমাদের আরও চাপ সহ্য করতে হবে। এবং এইরকম একটা পরিবেশে যখন দেশটা পড়েছে, তখন আমরা কিন্তু একটা ব্যাপক মানবিক বিপর্যয়ের জায়গাটা দেখছি। মানবিক বিপর্যয় এই জন্য বললাম, আমাদের প্রয়োজনীয় পুষ্টিটা পাবো না এবং প্রতিনিয়ত সমাজের অস্থিরতা তৈরি হবে। এবং অস্থিরতার কারণে একটা আমাদের মানসিক স্বাস্থ্য বিভাগ বলেছে আমাদের নাকি 18 জন করে প্রতিদিন গড়ে আত্মহত্যা করছে। প্রতিদিন সড়ক দুর্ঘটনায় গড়ে মারা যায় 13 থেকে 15 জন, আর সেই দেশে আত্মহত্যা করে আমাদের 18 জনের মতো মানুষ। কেন জীবনের প্রতি সমস্ত আশা হারিয়ে ফেলে? অথবা কেন মাদকাসক্ত হয়ে যাচ্ছে প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি মানুষ? তাহলে এগুলো সব কিছুর পেছনে কিন্তু জীবনের সামনে সম্ভাবনাটা দেখছে না, অথচ প্রচারে কিন্তু ব্যাপক বিষয় আছে। বিশ্বের সর্বাধুনিক বিল্ডিং এখানে হচ্ছে, বিশ্বের সবচেয়ে দামি গাড়ি এখানে চলছে, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাণিজ্যিক হাসপাতাল এখানে হচ্ছে, এবং বিশ্বের এবং অন্যতম মানে আধুনিক বলি অথবা ব্যয়বহুল শিক্ষা প্রতিষ্ঠানও এখানে আছে। অথচ আমাদের শিক্ষার কি বেহাল দশা। তো এগুলো হচ্ছে মানুষ হিসাবটা মিলছে না। জি জি, আমরা শুনবো জনাব ওমর ফারুক। না, রতন ভাই অনেকগুলো কথা বলেছেন। কথা তো দাম বৃদ্ধি পেলে মানুষের কষ্ট হবে, এটাই স্বাভাবিক। এর আগে কিছুদিন আগে ডিজেলের দাম যখন বৃদ্ধি পায়, তখন যারা গ্যাসে গাড়ি চালান তারাও কিন্তু ভাড়া বাড়িয়ে দিয়েছিলেন। পরবর্তীতে সেটা আবার প্রতিবাদের মুখে সে গ্যাসে গাড়িতে গ্যাস চালিত ডিজেল চালিত লিখতে বাধ্য হয়েছে। এটা কেন হয়েছে? যে প্রতিবাদ হয়েছে। এখন এই যে দাম বৃদ্ধি হচ্ছে, একের পর এক একটা জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে, সেই প্রতিবাদ রতন ভাইদের মতো কিছু দল জাতীয় প্রেস ক্লাবের সামনে অল্প কিছু সংখ্যক লোক আসে। এদেশে অনেক বড় বড় দল আছে, তারা কিন্তু কেউ তাদেরকে রাস্তায় আমরা দেখি না এই দাম বৃদ্ধির প্রতিবাদ করতে। সাধারণ জনগণের ভিতরে কোনো প্রতিক্রিয়া নেই। 40 টাকা যে সবজি, এটা কিন্তু সহনীয় পর্যায়ে। 40 টাকার নিচে আলু কিন্তু 13-14 টাকা কেজি। আলুর দাম কেন বা কমছে আপনি জানতে পারেন? এই যে কয়দিন আগে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আলু ক্ষেত পানিতে সয়লাব হয়ে গেছে, বাধ্য হয়ে কৃষকরা আলুটা হারভেস্ট করছে, উত্তোলন করছে। ওইটা এখন বাজারে যেহেতু হ্রাস করছে, আর্লি চলে আসছে, যার কারণে আলুর দামটা কম। আর অন্যান্য সবজির দামটা এখন সহনীয় পর্যায়ে আছে। কিন্তু ওই যেটা আশঙ্কার বিষয়, যে পানির দাম বাড়বে, বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, এটার জন্য কিন্তু সমস্ত কিছুর দাম, এটার কারণে বাড়ির ভাড়া বৃদ্ধি পাবে। সব মিলিয়ে যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পর্যায়ে যারা, বিশেষ করে যারা চাকরিজীবী, তাদের উপর একটা বড় ধরনের পেশা সৃষ্টি হবে, চাপ সৃষ্টি হবে। তারা জীবন চালাতে, জীবন জীবিকা নির্বাহী করতে তারা একটা কঠিন সংকটের মধ্যে পড়বে। না, কিন্তু এত যে মানে চারদিকে তো ভালো এই যে গ্রোথের কথা বলা হলো, প্রায় 7%-এর মতো গ্রোথ রেজিস্টার হবে। তারপরে আপনার মাথাপিছু আয়ের কথা বলা হলো। তো এত যে গ্রোথ, তো সেটা মানুষের জীবনে মিডল ক্লাস অথবা বলে যে নিম্নবিত্ত মানুষ বা নিম্ন
মানে প্রান্তিক মানুষের কোনো সেকশন, এটা বহু সেকশন আছে তো জনগণের, কোনো সেকশনে তো এটার প্রভাব অবশ্যই আছে। না হলে তো আপনি দেখেন না আমাদের পার্শ্ববর্তী বাড়ি পশ্চিমবঙ্গে 5 পয়সা যদি কোনো জিনিস বৃদ্ধি পায় সেখানে কিন্তু রাস্তায় কিন্তু ব্যাপক হইচই হয়। আমাদের এখানে তো হইচই কিছু হয় না। মানে এটা কি কারণ, আমরা কি এটা নিতে পারছি নাকি আমরা সর্বংশ হয়ে গেছে যে আমাদের কোনো ভয়েস নাই? এটা একেবারেই আমাদের দেশে কিন্তু খাদ্য সংকট, বিভিন্ন সংকট যে অতীতে হয় নাই সেটার জন্য যে রাজপথে মানুষ নামে নাই তা কিন্তু না, রেকর্ড আছে। অতীতে বড় বড় দুর্ভিক্ষ হয়েছে, তখন কিন্তু এটার প্রভাব কিন্তু রাস্তায় দেখা গেছে, বিভিন্ন জায়গায় দেখা গেছে। আমরা কিন্তু রাস্তায় কিন্তু ওরকম একটা কিছু দৃশ্য আমরা এখনো দেখতে পাই না যে দেশে প্রচণ্ড সংকট চলছে, এরকম না। যেমন চালের দাম কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধিটার ছিল খুবই সাময়িক এবং সেখানে কিছু যুক্তি আসছিল, ভারত থেকে চাল আমদানি বন্ধ হয়ে গেছিল এরকম। যেমন ধানগুলো মিলাররা, মিল মালিকরা তারা কিন্তু ওগুলো মজুত করে রেখেছিলেন, সেগুলিতে সরকার পদক্ষেপ নিয়েছে, আস্তে সহনীয় পর্যায়ে আস্তে আস্তে চলে আসছে। এরকম এগুলি সাময়িক, খাদ্যপণ্যের মূল্যটা এটা সাময়িক, এটা উঠবে নামবে এরকম পর্যায়ে থাকবে। কিন্তু ওই যে ইউটিলিটি সার্ভিসেস যেগুলি আছে এগুলি যদি মানে অস্বাভাবিক বাড়ে, যেমন পানির দাম আজকে যেটা দেখলাম 40% বৃদ্ধির একটা পরিকল্পনা করেছে। আমি ঢাকাও আসার দুবার আমি বোর্ড মেম্বার ছিলাম, ওই সময় কিন্তু এরকম না, এটা প্রতি বছর 5% সমন্বয় করা হয়, এটা নিয়মতান্ত্রিক। কিন্তু হঠাৎ 40% কেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা আমার কাছে বোধগম্য না। এই ধরনের যদি মানে অস্বাভাবিকভাবে যদি বৃদ্ধি পায় সেটা কিন্তু আসলে মানুষের উপরে চাপ পড়বে। আমি মনে করি যে সরকারেরও তো সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনের আগে এই ধরনের পরামর্শ কারা এই বৃদ্ধি দেয়, আমার কাছে এটা খুবই আশ্চর্য লাগে যে এই মূল্যটা এখন পেট্রোলিয়াম কর্পোরেশন বলেন বা যারা যারা এই সিদ্ধান্ত নিতেছে তাদের এটা পুনর্বিবেচনা করা উচিত। কিছুদিন আগেই যে একটা ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে যে দখল, এবং এটা কৃষিতে এই দখলটা পড়েছে, কৃষকরা এটা নিয়ে নানা তারা প্রতিবাদে ভাষা ব্যক্ত করেছে। আমরা যারা সংবাদকর্মী আছি আমরা তো এর প্রতিফলন পাই, আমরা পেয়েছি। তো এই মুহূর্তেই আর অন্য কোনো পণ্য, অন্য কোনো ইউটিলিটি সার্ভিস বলেন বা অন্য আমদানিকৃত কোনো জিনিস পণ্যের মূল্য বৃদ্ধি, এটা মনে হয় ঠিক হবে না। আমার যৌক্তিক মনে করছেন না আপনি? একটা বিরতি নিব। প্রিয় দর্শক, দেখছেন আনোয়ার ইস্পাতে এই সময়। ফিরে আসি বিরতি পরে। রয়েছেন জনাব ওমর ফারুক, সভাপতি বিএফএজে, এবং বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব রাজিকুজ্জামান রতন। অনেক ক্ষেত্রে মানে উন্নয়নের কথা তো বলা হচ্ছে এবং এখানে তো এত প্রেশার হওয়ার কথা না জনগণের উপরে, কিন্তু এরকম দফায় দফায় এটা কি কারণে, কোন জায়গার মধ্যে ঘাটতিটা হচ্ছে, কেন এই দাম সমন্বয়ের জন্য এত তড়িঘড়ি করা হচ্ছে বা এই মানে চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মানুষ মনে করছে? খুব মানে দারুণ একটা প্রশ্ন করেছেন যে টাইমিংটা কেন, মানে এই সময়ে কেন। এই সময়টা এই কারণে যে সরকার হিসাব করেছে 2023 সালের শেষের দিকে নির্বাচন হবে, ডিসেম্বর নির্বাচন হবে, ফলে যা দাম বাড়ানো 2022 সালে বাড়িয়ে দাও, যাতে 2023 সালে, আমাদের তো একটু স্মৃতিটা খুব সহজেই আমাদের ঝাপসা হয়ে যায়, ফলে 2022 সালে যত চাপ দিয়ে দেন, তাহলে 2023 সালে তখন বলবে দেখছো আর তো বাড়াচ্ছে না। তো এটা একটা কৌশল হিসেবে 2022 সাল হবে দাম বৃদ্ধির বছর। আবার এই সময় দেখুন মানুষের অ্যাটেনশনটাকে ডাইভার্ট করার জন্য, চিন্তাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য অনেকগুলো ঘটনা এখানে আছে। এই ঘটনার মধ্যে যখন মানুষ দেখবেন এখন চায়ের দোকানে বসে মানুষ চিন্তা করছে, আচ্ছা আমেরিকা নাকি স্যাংশন দিচ্ছে, তার নিজের যে অর্থনীতির অবস্থা খারাপ সেটা চিন্তা না করে সে চিন্তা করছে যে আমেরিকা স্যাংশন দিচ্ছে কিনা, তারপরে ওই যে চিকিৎসা নিয়ে কি সমস্যা হচ্ছে, কিংবা অন্যান্য ক্ষেত্রে ষড়যন্ত্র কি হচ্ছে, কি সমস্যা, মানে মানুষকে নির্বাচন কমিশনার কি হবে মানুষের চিন্তার জগৎকে বিভিন্নভাবে ব্যস্ত করে রেখে, ওই যে আগে মানে হাটে বাজারে যেরকম ওই ডুগডুগি বাজিয়ে বানরের খেলা দেখাতো এবং তারপরে সাপের তেল বিক্রি করতো, মানুষের অ্যাটেনশনটাকে আরেক দিকে ডাইভার্ট করে ওই ফাঁকে আবার পকেটমারটা করে নিয়ে যেত। ফলে আমাদের অ্যাটেনশনটা ডাইভার্ট করেছে, আমরা বিভিন্ন রকম ডুগডুগির শব্দ শুনছি, এদিক থেকে ওই দ্রব্যমূল্য বাড়িয়ে হোক আর ইউটিলিটির দাম বাড়িয়ে হোক আমাদের পকেটটা কাটা হচ্ছে। তো ফলে আবার একসময় হয়েছে কি, দেখুন পশ্চিমবঙ্গের উদাহরণটা দেখুন, পশ্চিমবঙ্গে কেন সমস্ত কিছুতে একটা প্রতিবাদ হতো, কারণ পশ্চিমবঙ্গে বামপন্থীর একটা ভালো সাংগঠনিক অবস্থান ছিল। ভারতের অন্যান্য জায়গায় খেয়াল করুন তো, বিহারে তো অনেক কিছুই হয়, বিহারে তো কত জাতপাতের বিভক্তি আছে, কিন্তু বামপন্থীদের দুর্বলতার কারণে সেগুলো হয়, আওয়াজ নেই। আবার এখন দেখুন
গত কয়েক বছর ধরে সবাই বলছে পশ্চিমবঙ্গে বামপন্থীরা দুর্বল হয়েছে, পশ্চিমবঙ্গে দেখেন মুভমেন্টও দুর্বল হয়েছে। তার মানে জনসম্পৃক্ত বিষয় নিয়ে আন্দোলন করবার জন্য বামপন্থীরা যদি শক্তিশালী না থাকে, তাহলে জনগণের বিষয় নিয়ে কিন্তু আন্দোলন করাটাও একটু কঠিন হয়ে যায়। কারণ যে সমস্ত কিন্তু ভারতব্যাপী হয়েছে, কিন্তু খেয়াল করে দেখুন, ভারতব্যাপী যে কৃষক আন্দোলনটা হয়েছে তার কিন্তু মূল পায়োনিয়ারটা ছিল কোথায়? একটা ছিল আপনার ওই কিছুটা মহারাষ্ট্র, তারপরে হচ্ছে পাঞ্জাব, তারপর হচ্ছে হরিয়ানা, হ্যাঁ, এবং তারা এখান থেকে দিল্লিতে এসে অবস্থান নিয়েছিল। এবং খেয়াল করে দেখুন, বাংলাদেশের মতন দেশে 1 বছর ধরে যদি কয়েক লক্ষ কৃষক ঢাকার উপকণ্ঠে বসে থাকতো তাহলে কি হতো? কিন্তু ভারতে এটা হলো। তার মানে খুবই শান্তিপূর্ণ পন্থায় মানুষের বিক্ষোভটাকে কোনো না কোনোভাবে তারা কন্টেন করতে পেরেছে। এটা পশ্চিমবঙ্গে হলে হয়তো পারতো না। ফলে ভারতের অন্যান্য জায়গার সঙ্গে একটু বিবেচনা করতে হবে। আর আমাদের এখানে যেটা হয়েছে যে মানুষকে একটার পর একটা ইস্যু নিয়ে এসে মানুষকে মানে ব্যস্ত রাখার একটা দারুণ কৌশল কিন্তু আমাদের কাছে। এমনি একটা 2 পার্টি সিস্টেমের গ্যারাগুলোতে আমরা পড়েছি যে যখনই দ্রব্যমূল্য বৃদ্ধির কথা আমরা প্রতিবাদ করি তখন বলে যখন আওয়ামী লীগ বাড়িয়েছে বলে তোমরা বিরোধিতা করছো, বিএনপি কি বাড়ায় নাই? তাহলে আবার যখন বিএনপি বাড়াবে তখন যদি প্রতিবাদ করি, খালি বিএনপি বাড়ালেই প্রতিবাদ করেন, আওয়ামী লীগ কি বাড়ায় না? তখন তো কিছু বলেন নাই। ফলে আমরা জনগণের পক্ষে যারা একটু কথা বলতে চাই, আমাদেরকে 2 পার্টি সিস্টেমের গ্যাপের মধ্যে ফেলে দিয়েছে। এখান থেকে মানুষকে কিন্তু আবার সচেতনভাবে দাঁড়াতে হবে যে এটা আমার পেটের দায়, এটা আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন না। কারণ বাংলাদেশে যদি এখন 17 কোটি মানুষের মধ্যে ওই অর্থনীতি সমিতির হিসাব অনুযায়ী আমাদের এখানে যদি ধরেন 20% মানুষ মানে উচ্চবিত্ত বা ধনী পর্যায়ে যদি ধরি, আমি মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং ধনী 20% হলেও কিন্তু তাদের সংখ্যাটা কত হয়? প্রায় 4 কোটির মতো। তার মানে 4 কোটি মানুষের একটা বাজার, ইউরোপের যে কোনো দেশের তুলনায় বড় বাজার। ফলে এখানে গাড়ি বিক্রি হবে, এখানে কম্পিউটার বিক্রি হবে, আধুনিক মোবাইল বিক্রি হবে, এগুলো ঝা চকচকে গাড়ি আর বাড়ি দেখে মানুষ মহাবিষ্ট হবে। আসলে তো উন্নয়ন তো হচ্ছেই, কিন্তু সেটা তো 20%-এর, বাকি 80%-এর যে আর্তনাদ। ইভেন যদি আপনি দেখেন, আমি ওমর ফারুক ভাই তো সংবাদ মাধ্যমে আছেন, সংবাদকর্মীদের অবস্থাটাও চিন্তা করেন তো। আমাদের কত বড় বড় সংবাদ মাধ্যম তৈরি হয়েছে, কিন্তু সংবাদকর্মীদের বেতন কাঠামো ওঠে কি, তারা কি পায়? কিংবা আপনার ইলেকট্রনিক মিডিয়াতে যদি ধরি, আমাদের তো সবাই দেখছে যে আমরা টিভিতে সবাই চেহারা দেখাচ্ছি কীরকম চকচকে অবস্থা, কিন্তু আমাদের সংবাদকর্মীদেরও কতক্ষণ চকচকে কি আছে? ফলে সব মিলিয়ে আমাদের বাইরের দেখানোর বিষয়টা অনেক বেড়েছে। বাইরের ঝা চকচকে চেহারার পিছনে একটা জীর্ণ শীর্ণ অবস্থা দাঁড়িয়েছে। দেশের যেমন একটা উন্নয়নের একটা চকচকে চেহারার পিছনে দুর্বল গণতন্ত্রের ভিত্তি, ঠিক তেমনি অর্থনীতিতেও তাই। ফলে এইটার বিরুদ্ধে একটা যদি সচেতন প্রতিবাদটা গড়ে না ওঠে তাহলে হবে কি, এর পরিণতিটা কি হবে? আলটিমেটলি যেটা বলে পারচেজিং পাওয়ার বা পারচেজিং অ্যাবিলিটি এটা কমতে থাকবে। তার ফলটা কি দাঁড়াবে? সবচেয়ে সস্তা শ্রমিকের দেশে পরিণত হব, এবং সস্তা শ্রমিকের পরবর্তী ফলাফল 20 বছর পরে কী হবে? সবচেয়ে অদক্ষ শ্রমিকের দেশে। কারণ সস্তা শ্রমিকের সন্তান তো আর ভালো শিক্ষা পাবে না। ফলে আমি যদি 20 বছর পরের বাংলাদেশ ভাবি, এই অবস্থা যদি চলতে থাকে, এখন একটা ইমিডিয়েট বেনিফিট পাচ্ছি যে আমরা সস্তায় শ্রমিককে কাজে লাগাতে পারছি। 20 বছর পরে দেখব একটা অদক্ষ শ্রমিকের দেশে আমাদের দেশটা পরিণত হয়েছে। এমনি দেখেন যে আমাদের রেমিটেন্স, যেটা আমাদের জিএনপির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতো, রেমিটেন্স সবচেয়ে বেশি পরিমাণ প্রবাসী শ্রমিক পাঠিয়ে সবচেয়ে কম রেমিটেন্স পাওয়া দেশের মধ্যে বাংলাদেশ একজন। আমরা 1,37,00,000 মানুষকে দেশের বাইরে পাঠিয়ে আমরা $25 বিলিয়ন পাই। ফিলিপাইন 54 লক্ষ মানুষকে দেশের বাইরে পাঠিয়ে সে $35 বিলিয়ন পায়। তাহলে কে এই গ্যাপটা তৈরি করলো? গ্যাপটা তৈরি করলো দক্ষতা, শিক্ষা। আমাদের 41% উপরে হচ্ছে একদম অদক্ষ শ্রমিক বাইরে যাচ্ছে, এবং তারা এর মধ্যে কিছু অংশ দেখুন দেশের কাজ না পেয়ে ভূমধ্য সাগরের ঠান্ডায় কাঁপতে কাঁপতে মরে যাচ্ছে, অথবা বনাঞ্চলে মৃত্যুবরণ করছে। তার মানে একটা ঊর্ধ্বশ্বাস গতি তৈরি হয়েছে দেশ ছেড়ে পালিয়ে যাবার। ধনীদের একটা ঊর্ধ্বশ্বাস গতি আছে যে দেশের বাইরে টাকা পাচার করার, আর গরিবদের একটা ঊর্ধ্বশ্বাস গতি হচ্ছে কোনো রকমে বেঁচে থাকতে গেলে বাইরে গিয়ে একটা কাজ নিতে হবে। তাতে কিন্তু দেশের অর্থনীতিটা একটা ভালনারেবল হয়ে যাচ্ছে, একটা ফ্রাজাইল ইকোনমি জায়গায় আমরা পড়ে যাচ্ছি। জি, একটা উনি যেটা বললেন যে একটা বাহ্যিক চাকচিক্য আছে, এবং সেটা নিয়ে কোনো কোনো ক্ষেত্রে রিমার্কেবলও, দৃষ্টিগ্রাহ্য যে উন্নতিটা, কিন্তু ওইটা বলছে যে 20%, ধরেন আর একটু বাড়ে 30% করে দিলেন, কিন্তু মেজরিটি তারা সাফার করতেছে। আবার এটার সঙ্গে একটা সিন্ডিকেশন আছে, যেটা আপনি দ্রব্যমূল্যের কথা বললেন, এখন যখন কৃষকের দাম পাওয়ার কথা পেঁয়াজ, তখন তার দাম পাচ্ছে না, পেঁয়াজের দাম কম, কিন্তু একটা সময়তে এটা 100-150 টাকা হয়ে যাবে, যখন তাই না হয়ে যাবে, যখন এটা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে। তো কোন জায়গার মধ্যে মানুষকে একটু সাপোর্ট দেওয়ার কথা চিন্তা করছে সরকার, অথবা সেই মেকানিজম আদৌ আছে কিনা, সেই নিয়ন্ত্রণ আদৌ আছে কিনা? সে ওই যে মানে ওপেন মার্কেট সিস্টেম যেটা, এই সিস্টেমটার কারণে কিন্তু অনেক সমস্যা হয়। আমরা মুক্ত বাজার ব্যবস্থা যেটা আর কি, এটার কারণে সরকার অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু এইটা এখন আর
সমাজকে যদি স্টেবল রাখতে হয় তাহলে ওই সিস্টেমটাকে এখন আর রাখা ঠিক হবে না। এখন এটা নিয়ে সরকারের হাতে এটা নিয়ন্ত্রণ নিতে হবে। এই যে দ্রব্যমূল্যটা যে উঠানামা হঠাৎ করে এখন পেঁয়াজকে যদি সরকার এটা রক্ষণা করে প্রিজার্ভ করে, পেঁয়াজটা যদি এখন প্রিজার্ভ করে, যখন পেঁয়াজের সিজন থাকবে না তখন যদি সরকার আবার এটাকে ছাড়ে তাহলে কিন্তু বাজার ডিস্টেবল থাকবে। এখন সরকার এখানে কিছু করছে না, এখন মজুতদাররা এই কাজটা করছে। মজুতদাররা যে কাজটা করবে এই কাজটা ওই সময় এটা জনগণের একটা দুর্ভোগের যখন তারা কনফার্ম হবে যে এটা হাতে নেই। এটা ওই ধানের ক্ষেত্রে তাই হয়েছে, চালের মূল্য হয়েছে। ধানের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, আমরা হয়তো অনেকেই জানি না, গ্রামে কিন্তু এখন কৃষক পাওয়া যায় না। ধান কিন্তু কাটার জন্য শ্রমিক লাভজনক। শ্রমিকরা কিন্তু যা সব বিদেশে এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যেই কাজটা করতে যায়, জীবনের রিস্ক নিয়ে কাজটা করতে যায়, এই কাজটা এখন আমাদের দেশে করলেই কিন্তু সেই পরিমাণ ভালো থাকতে পারতো। আপনি মালয়েশিয়া যে একজন কর্মী অদক্ষ শ্রমিক মাত্র 15 থেকে 20,000 টাকা ইনকাম করে, আমার দেশেও এখন যদি একজন শ্রমিক কাজ করে সেও 20-30,000 টাকা বেশি ইনকাম করতে পারে, আয় করতে পারে। কিন্তু তারা এইটা না, ওই যে মোহ, বিদেশে গেলে একসাথে হয়তো টাকাটা পাবে, একসাথে একটা টাকা কিছু করবে, এরকম একটা চিন্তা থেকেই কিন্তু অনেকে যায়, অদক্ষ শ্রমিকরা যারা যায়। এটা আমাদের এই যে উত্তরবঙ্গে এখন যারা ধান চাষে যারা কাজ করতো শ্রমিক হিসাবে, ডেলিভারি হিসাবে কাজ করতো, তাদের অনেক শ্রমিক কিন্তু বর্ডার পার হয়ে বেশি পয়সা আছে ভারতের বিভিন্ন জায়গায় চলে যায়, এবং এমনকি তেলেঙ্গানা পর্যন্ত চলে গেছে, আমাদের কাছে এটা খবর আছে। তো এইগুলি না করে যদি নিজের দেশে মনোনিবেশ করে তাহলে কিন্তু আমাদের দেশের অনেক উন্নতি হতো, এবং এই যে চালের বিষয়টা যেটা হতো এই সমস্যাটা হতো না। এবং এই যে এখন যে অনেক পণ্য সময় মতো হারভেস্ট করতে পারতেছে না অনেক পণ্য, যার কারণে এই পণ্যগুলো নষ্ট হইতেছে, এটাও কিন্তু রাষ্ট্রের একটা বড় ক্ষতি। এই বিষয়টা এরকম অনেক প্যান্ডেমিকের সময় দেখা যায় পলিটিক্যাল উইং এর, স্টুডেন্ট উইং এর লোকদেরকে কাজে লাগাতে হয়েছে, বাধ্য হয়েছে। এবং আমাদের দেশে কিন্তু এই প্রথম কিন্তু ধান কাটার মেশিন আমদানি করা হয়েছে। আগে কিন্তু এটা আমাদের দেশে মেশিন দিয়ে ধান কাটার প্রয়োজনই পড়তো না, আমাদের পর্যাপ্ত পরিমাণ কৃষি শ্রমিক ছিল, তাদের দ্বারা এটা নাই দেখে পারে না দেখেই কিন্তু ধানটা সময় মতো হারভেস্ট করার জন্য মেশিন আনতে হয়েছে। এখন এটা বুঝতে পারেন যে মেশিন দিয়ে যেহেতু ধান কাটতে হয় তাহলে তো আমাদের শ্রমিকের অভাব আছে, শ্রমিক পাচ্ছে না। তার মানে হচ্ছে কি শ্রমিকরা তাদের অবস্থা, গ্রামগঞ্জে কিন্তু মানুষের অবস্থার উন্নতি হয়েছে। গ্রামগঞ্জে বাড়ি বাড়ি গেলে দেখলে বোঝা যায় যে তারা আগের মতো আর নাই, এখন কিন্তু বোঝা যায়। কিন্তু এটা কি মনে হয় যে সার্টেন ক্লাস, এটা কি আপনি এভারেজ করে বলা যাবে? এখন যেমন যে মাথাপিছু আয়ের কথা বললেন, উনি শুরুতেই বললেন যদি এটা $2,600 হয় বা ক্লোজ টু $2,600 হয়, তো $2,600 যারা বেকার, যাদের কোনো কাজ নাই, কিংবা যে পরিবার যেটা সেই এভারেজটা আপনি কিভাবে করবেন? এভারেজ করার ক্ষেত্রে তো এই জিনিসটা ঘটবেই। সবাই তো একেবারে মাথায় প্রতিটা মাথা গনে তো আর কার আয় কত এটা তো করা যায় না, এটা সামগ্রিক সূচক দেখেই তো এটা করে। সুতরাং এইটারে এটাই হয়, এটা সব দেশে, পৃথিবীর সব দেশে এইভাবে করা হয়। এইভাবে তো এখন আপনাকে ঢাকা শহরে সবার মাথা আপনার আয় কত, আমার আয় কত, সবার আয় কত করে তার এগ্রিগেট করা যাবে না, তাই না? তো সুতরাং এটা যেটা করা হয়েছে এইটা নিয়ে তো তেমন কোনো বিতর্ক নাই, বলছেন এখন পর্যন্ত বলছেন, বা অন্যান্য যারা অর্থনীতিবিদ যারা আছেন তারা বলুক যে এইটা এই যে ইয়েটা যে আয়ের কথাটা বলা হচ্ছে এটা সঠিক না। অর্থনীতিবিদরা তো বলবে এটা আমরা এই অবস্থায় আমরা এটা বলতে পারবো না যে এটা সঠিক কি ভুল। এটাকে দেখি তারা কি বলে, তাদের একটা সিস্টেম আছে এই হিসাবটা করার, এই হিসাবটা করার কিন্তু একটা অর্থনৈতিক কিন্তু যেটা প্রশ্ন আসে আলোচনার মধ্যে সেটা হচ্ছে যে যখন আপনার একটা ভারসাম্য থাকে অর্থনীতিতে বিভিন্ন ক্লাসে, এখানে একটা ওয়াইডেনিং গ্যাপ হচ্ছে, একটা ডিসক্রিমিনেশন অনেক বেড়ে যাচ্ছে। এইটা আলোচনা সবসময় যে অর্থনীতিবিদদের মধ্যে আসছে যে একটা হ্যাভ এন্ড হ্যাভ নটস এর মধ্যে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হচ্ছে। প্যান্ডেমিকের কারণে কিছু যে হয় না এটা অস্বীকার করা যাবে না। প্যান্ডেমিকের কারণে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। আমাদের গণমাধ্যমের কথা রতন ভাই বলছে, এটা তো সত্যি। গণমাধ্যমের সময় মালিকরা অনেক মানে অনেক তারা আয় করেছে, তাদের বিজ্ঞাপনের রেট কমে নাই, বিজ্ঞাপনের পরিমাণ কমে নাই, কিন্তু তারা ছাঁটাই করেছে আমাদের আয় নাই, আমাদের আয় কমে গেছে এটা বলে, এগুলো তো আমরা জানি। আচ্ছা, আরেকটা বিষয় জনাব রাজিকুজ্জামান রতন, সেটা হলো যে এই যে এখন এনবিআর নিশ্চয়ই তাদের ট্যাক্স নেট বাড়াবে, তাদের মানে করজাল বাড়াবে,
কিন্তু এইটা নিয়ে কোনো কনফিউশন তৈরি হবে কিনা, যখন গ্যাস পানি বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে তখন আপনার বাড়িওয়ালারা নিশ্চয় ভাড়া বাড়ায় দিবে। এখন এটা ওনাদের নাম আসছে যারা এই বাড়ি মালিক, কিন্তু গাড়ির মালিক কে আছে এরকম যারা কর দিচ্ছেন না, মানে কর ছাড়া তো গাড়ি চালানো যায় না। হ্যাঁ তাই না, কর ছাড়া গাড়ি তো আরো অ্যাডভান্স নিয়ে নিয়েছে, 2022 সাল পর্যন্ত ক্লিয়ার করে ফেলেছে, তাই না? তো এইটা এই কর জাল বাড়ানোর নামে এটা যে একটা, এটাও কি অন্য সামগ্রিকভাবে মানুষের উপর একটা চাপ তৈরি হবে কিনা মানসিক? অবশ্যই কর বাড়ানোর পক্ষে আমরা। দুটো জিনিস হবে এখানে, কয়েকটা জিনিস একটু খেয়াল করার মতো। যেমন ধরুন যে মাথাপিছু আয়ের কথাটা বলি, একটু সামান্য একটু বলে আমি একটু বলি। বাংলাদেশে যদি বলি যে মাথাপিছু আয়, তাহলে সবার কথা বাদ দেই, বৃদ্ধর কথা বাদ দেই, শিশুর কথা বাদ দেই, গৃহে থাকেন যারা তাদের কথা যদি বাদ দেই, যিনি কর্মঠ মানুষ তিনি তো অন্তত মাথাপিছু আয়ের সমানটা থাকবেন। এখন যদি মাথাপিছু আয় $2,591 হয়, 5 সদস্যের একটা পরিবারের মাসিক ইনকাম হওয়ার কথা $93,000। এখন আমাদের গার্মেন্টসে যদি 5 সদস্যের পরিবার থাকে, তাহলে স্বামী স্ত্রী দুইজন মিলে কাজ করলে কিন্তু তারা 25,000 30,000 টাকার উপরে আয় করতে পারবেন। তাহলে এই যে গ্যাপটা, কোথায় 93,000 টাকা আর কোথায় 25,000 টাকা, এই গ্যাপটা যাচ্ছে কারো না কারো পকেটে। মানে ওমর ভাইয়ের সঙ্গে আমি একমত একদম, যে এই হিসাবটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবেন না, হিসাব ঠিক আছে, কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলতে হবে এই ফাঁকটা যে এত বড়, যে মাথাপিছু আয়টা হিসাব করলাম আমি মাসিক 93,000 টাকা, কিন্তু মাসে আমার হাতে আসছে 25,000 30,000 টাকা, বাকিটা যাচ্ছে কারো হাতে। এই জন্য আয় বৈষম্যটা বেড়ে যাচ্ছে। আয় বৈষম্যটা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যয় বৈষম্যটাও বেড়ে যাচ্ছে, যে আপনি ব্যয় করতে পারছেন না, আমি ব্যয় করতে পারছি, আপনি সর্বাধুনিক চিকিৎসা নিতে পারছেন, আমি চিকিৎসার জন্য হাহাকার করছি, এই একটা বিরাট গ্যাপ তৈরি হচ্ছে। আর পরে যেটা আপনি বললেন, এই যে এনবিআর এর যে সিদ্ধান্তটা, বাংলাদেশে এমন কোনো জিনিস আছে যেটা আমরা ট্যাক্স না দিয়ে ব্যবহার করি? এই যে আমরা জ্বালানি তেল নিয়ে যখন আন্দোলন করলাম, তখন দেখলাম যে একদিকে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, আর একদিকে আমাদের ডিজেলে প্রতি লিটারে সরকার ট্যাক্স নেয় 19 টাকা করে। বাজারে যে চিনি, প্রতি কেজি চিনিতে সরকার ট্যাক্স আরোপ করে 28 টাকা করে, সেটা একবার নিয়েছে। মানে একটা মুরগিকে কতবার জবাই করা যায় সেটা আমরা এখন দেখছি। আচ্ছা, গাড়ি কেনার সময় আমাদের বাংলাদেশে তো গাড়ির ট্যাক্স সবচেয়ে বেশি, কিরকম যে অন্তত 300% পর্যন্ত ট্যাক্স দিতে হয় আমাদের, দিয়ে তো এই গাড়িটা বাজারে চলছে। আচ্ছা, তারপরেও ধরলাম গাড়ি বাড়ি যাদের আছে, একটা বলা হয়েছিল না যে নিজের বাড়িতে থাকে তাকে আয়কর রেয়াত দেওয়া হবে, তাহলে এখন তার ক্ষেত্রে কি হবে? আবার যিনি ভাড়া বাড়িতে থাকেন, তাহলে সে যখন বলবে যে একদিকে ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স, এখন একটা 1200 স্কোয়ার ফিটের বাসার হোল্ডিং ট্যাক্স কিন্তু ঢাকায় বার্ষিক প্রায় 12,500 টাকা, তাহলে হোল্ডিং ট্যাক্স বেড়েছে। তারপরে তার সঙ্গে বাড়বে ইউটিলিটি কস্ট, এর সঙ্গে যদি আরও ট্যাক্স বাড়ে, এর পুরো ধাক্কাটা ঢাকা শহরের 83% মানুষ থাকে ভাড়া বাড়িতে, 17% মানুষ নিজের বাড়ি, আর কিছু মানুষ আছে তারা নিজের ফ্ল্যাটে নিজেই থাকে, আর কিছু আছে ভাড়া দিয়ে থাকে। তাহলে যে 83% মানুষ, সে ওই মানে আগারগাঁয়ের বস্তি বলি আর মোহাম্মদপুরের ঢালের নিচের বস্তি বলি, যে 4,000 টাকা 4,500 টাকা বাসা ভাড়া দেয়, অথবা করাইল বস্তি বলি, তারও বস্তির ভাড়া বাড়বে ইউটিলিটি কস্টের কারণে। আর যারা একটু ফ্ল্যাটে থাকেন, মনে করেন যে একটু মানে ইট কাঠের জায়গায় কংক্রিটের বস্তিতে যারা থাকেন, 12,000 13,000 টাকা বাসা ভাড়া দিয়ে, তারা ওটা বস্তির মতোই থাকার মতো, তাদেরও কিন্তু বাসা ভাড়া যদি 12,000 টাকার জায়গায় মাসে আরও 1,000 টাকা করে বাসা ভাড়া বাড়ে, এই চাপটা তার উপর পড়বে। তার মানে আমরা অনেক আগে ফিজিক্স পড়তে গিয়ে পড়েছিলাম যে তরল পদার্থের চাপের মতো, প্যাসকেলের একটা সূত্র আছে যে তরল পদার্থের উপর একদিকে চাপ দিলে সেই চাপ বহুদিকে সমভাবে সেটা মানে ছড়িয়ে পড়ে। তাহলে আমাদের অর্থনীতিতে একটা চাপ যখন দেয়, তো জীবনের সমস্ত ক্ষেত্রে সেটা কিন্তু সমভাবে ছড়িয়ে পড়ে। এই জন্য খেয়াল করতে হবে, কিছু জিনিস আছে প্রাইমারি গুডস, তা সেগুলোকে একটু সরকার সাপোর্ট দেওয়া উচিত। যেগুলো একটু সেকেন্ডারি বা টার্সিয়ারি, যেটা অল্প মানুষ ব্যবহার করে কিংবা যেটা ব্যবহার না করলেও চলে, সেই জিনিসটার উপর আমি ট্যাক্স কতটা দিতে পারি। যে কারণে একটা প্রোগ্রেসিভ ট্যাক্সেশন পলিসি একটা আছে, সেটা কি, যাদের আয় বেশি তারা ট্যাক্স বেশি দেবেন, আর যাদের আয় কম তারা ট্যাক্স কম দেবেন। এরকম করে সমাজে একটা সাধারণ ভারসাম্য রাখা যেতে পারে। আমাদের অর্থনীতিতে কিন্তু এই জিনিসগুলো পড়ানো হয়, এগুলো আমরা নিয়ম হিসেবেও জানি, কিন্তু প্রয়োগ করার সময় আগে এগুলো সব ভুলে যাই। ভুলে গিয়ে সহজ জায়গা কোনটা, যেখানে ট্যাক্স আদায় করা সহজ, যেখানে ট্যাক্স বাড়ানো সহজ, যেখানে দাম বাড়ানো সহজ, সেগুলো করি। আর যেখানে যেটা করা দরকার, তারা কিন্তু ঠিকই ফ্লাই অ্যাওয়ে ক্যাপিটাল, তারা হয় পুঁজি বাইরে পাচার করে দিচ্ছে, অথবা তারা বিভিন্ন কায়দা কানুন করে 90,000 টাকা আমার বিদ্যুতের বিল এসেছে, আমি 25,000 টাকা দিয়ে বাকিটা ইয়ে করে ফেলবো। তারপরে আমার বলবো যে মিটার রিডার টাকাটা নিয়েছে, আর মিটার রিডারকে এই ঘুষটা কে দিয়েছে? আবার মিটার রিডারটাই বা এই ঘুষটা পায় কিভাবে? পানির ক্ষেত্রেও তাই। ফলে সব মিলিয়ে দেশে যে একটা দুর্বৃত্তপনা এবং দুর্নীতি, অর্থনৈতিক দুর্বৃত্তরা আবার দুর্নীতিটাকেও প্রশ্রয় দিচ্ছে, এবং তার পুরো চাপটা সাধারণ মানুষের উপর পড়ছে। এবং সরকার সেক্ষেত্রে দুর্বৃত্তদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার পরিবর্তে দুর্বৃত্তদেরকে আড়ালে রেখে সাধারণ মানুষের উপর চাপটা একটু বাড়িয়ে দিচ্ছেন। জি,
বিষয়টা কি এরকম যে আপনি শুরুতে যেটা ইঙ্গিত করছিলেন যে এখন 22 সাল, বা উনি বললেন যে 22 সালে করে যা করার করে নাও, 23 সালে যায় একটু সেটেল করো, কিন্তু বিষয়টা তো একইভাবে, সরকার তো এত সহজ নয়। সরকার যে জনপ্রিয়তার বিষয়ে এটা আঘাত করবে, বিরূপ প্রভাব ফেলবে, এ তো নিশ্চিত। জনজীবনে যদি এটা বিরূপ প্রভাব ফেলে, অবশ্যই সরকার জনপ্রিয়তার প্রশ্নটা আসবে এখানে। এখন এমনকি যে ধরেন এনবিআর বলেন অথবা ওয়াসা বলেন অথবা পিডিবি বলেন, এদের একটা টার্গেট থাকে। এখন ওনারা মানে ওনাদের ওগুলোকে ডেফিসিটটা মোকাবেলা করার জন্যই তারা এখন ডেসপারেটলি বেপরোয়া হয়ে এই জিনিসগুলো, সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়া, এই বুদ্ধিগুলো দিচ্ছে, যেটা আপনি তুলছেন। এই বুদ্ধিগুলো যে সময় মতো সরকারের জন্য যেগুলো বুমেরাং হতে পারে, এটা তাদেরকে বোঝানোর লোক নাই, নাকি শুধুমাত্র যে টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে আমলাতান্ত্রিক একটা ব্যাপারে, ওই টার্গেটটা ফুলফিল করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ছেন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য? এখন তো এটা এখন চূড়ান্তভাবে বলার সময় আসে না, এখন এটা শুধুমাত্র শোনা যাচ্ছে। এখনো কিন্তু সিদ্ধান্ত আসে না যে ইউটিলিটি সার্ভিসের এই মূল্য বৃদ্ধি হবে। শুধু মূল্য একটা সিদ্ধান্ত হচ্ছে, আমরা আগাম শুনতে পাচ্ছি, কিন্তু সরকার তো চারিদিকেই তো আলাপ আলোচনা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত কি আসে সেটা দেখার বিষয়। এখনো কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, যেহেতু ডিজেলের দাম বৃদ্ধির ফলে যে কৃষকরা যে একটা চাপের মধ্যে পড়েছে, এটা কিন্তু সরকার, আমি মনে করি, এগুলো তো করার আগে তো কোনো ধরনের শুনানিও তো হয় না, প্রপার স্টেক হোল্ডারদের যেটা যে ধরনের হওয়া উচিত। গ্যাসের দামে যে চিন্তা ভাবনা করা হচ্ছে যে 900 টাকা থেকে 2100 টাকা করা হবে, 975 টাকা, এটা তো একেবারে অযৌক্তিক। এটা কোন পর্যায়ে যাবে এটা আমি জানি না, তাই আমার মনে হয় না যে এরকম একটা অযৌক্তিক কিছু হবে। কিন্তু এগুলো প্রপোজ করা হয় কিভাবে, প্রপোজ করা কিভাবে হয়, কারা করেছে, আমি সেইগুলি বিস্তারিত আর তো বলছি না, কিন্তু এগুলি অযৌক্তিক। এগুলি করার বা এই ধরনের চিন্তা ভাবনা করাটাই অযৌক্তিক। বিশেষ করে তো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের উপরে তো এটা বড় ধরনের প্রেশার পড়বে। আর ট্যাক্সের কথা যেটা বলেছে, ট্যাক্স বর্তমানে যাদের উপরে ট্যাক্স ধার্য করা আছে সেটাই ঠিক মতো আদায় করা হোক। এইটা সেটা ঠিক মতো আদায় করা হোক। অনেক শপিং মলে, বড় বড় শপিং মলে আপনি দেখবেন যে আমার কাছ থেকে ট্যাক্সটা নিল, আমি যখন বলে যে আমাকে এনবিআর এর স্লিপ দেন, তখন কিন্তু স্লিপ দিতে পারে না, ভ্যাটের স্লিপ দেয় না ঠিক মতো। আপনি হোটেলে খেতে গেলেও ভ্যাট লাগে, সেখানেও কিন্তু আমরা পাই না, পাই না। এরকম অনেক জায়গায় আছে ট্যাক্সের। সরকার আগে বর্তমানে যে ট্যাক্স চালু আছে সেটা যেন সরকারের ঘরে জাল বাড়ানোর আগে, জাল বাড়ানোর আগে ওইটা 100% আদায় করার ব্যবস্থা, এবং এটা সরকারের কোষাগারে নেয়ার ব্যবস্থা করা হোক। এটাই আমার বক্তব্য। জি, আমরা একদম শেষের দিকে। জালটা বড় করার আগে যে জালটা আছে তার ফুটোগুলো বন্ধ করা দরকার। জাল বড় করব, ফুটো দিয়ে বড় বড় মাছগুলো বেরিয়ে। কিন্তু আমরা আছে তো টার্গেট ফুলফিল করার বিষয়। হয়তো অনেকে বলা হয়েছে আপনার ওয়াসার এমডির বেতন তো সবচেয়ে বেশি, তো বেতন বাড়ানোর জন্য আবার প্রস্তাব আছে। তাহলে একদিকে ওভারহেড কস্টিং বেড়ে যাচ্ছে, আরেকদিকে সেই কস্টিংটাকে মিনিমাইজ করার জন্য আবার গ্রাহকের উপর বাড়িয়ে দাও। আর আরেকটা কৌশল আছে কি, এটা গ্রাম্য সাধারণ কৌশল, যেটা আমরা তো গ্রামের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও কৌশলটা আয়ত্ত রেখেছি। আমি আপনার 20 হাত জায়গা দখল করব, তারপর সালিশ করে আমি ওখান থেকে 5 হাত জায়গা ছেড়ে দেবো। সেরকম প্রথমে আমি কিন্তু 900 টাকা থেকে আমি 2100 টাকা বললাম, প্রধানমন্ত্রী বলবেন যে না না এটা ঠিক হচ্ছে না, 1200 টাকার উপর করাটা একদম উচিত, একদম ঠিক হবে না, আমি ছাড় দিলাম 600 টাকা। এটা যে সমঝোতার বৃদ্ধিও হতে পারে। ফলে আমরা এই জন্য বলি যে না, সেটা তো আপনার ডিজেলের মূল্য বৃদ্ধি বাড়াতে তাই হলো। এই জন্য আমরা যেটা বলি যে এই এখন একটাই পার্লামেন্ট আছে বাংলাদেশে, মাঝে মাঝে টক শোতে কিছু কথা বলা, এর বাইরে তো আর এই পিপুলস ভয়েসটা দেওয়ারও কোনো একটা জায়গা নেই। ফলে পিপুলস ভয়েসটা না থাকলে পিপুলস অনেক সময় মনে করে কি দুঃখটা। কিন্তু ভয়েসের ব্যাপার যখন আসেন, আপনি এই যে ধরেন 23 নাগরিক একটা বিবৃতি দিলেন, তো ওনাদের কে মানা করছে বিবৃতি দিতে? না, ওনারা দিয়েছেন, ওনারা উদ্যোগ দিয়েছেন। আবার মানাটা কোথায় হবে জানেন? এই 23 নাগরিক যদি কালকে একটা প্রোগ্রাম ডাকেন, মানাটা হবে ওখানে। বিবৃতি থাকুক না, পত্রিকা বিবৃতি থাকলে অসুবিধা কি? পত্রিকা আমাদের বাংলাদেশের দুই ধরনের, উনি তো খুব ভালো জানেন এটা একদম, তার আপনিও খুব ভালো এই দীর্ঘদিনের অভিজ্ঞতা। আচ্ছা, টোটাল সার্কুলেশন অফ মানে পেপারস কত বাংলাদেশে? ধরেন 50 লক্ষ মানুষ পত্রিকা পড়বে সব মিলিয়ে, এবং এই 50 লক্ষ মানুষ পত্রিকা পড়ে একটা গালি দিয়ে পত্রিকাটা ভাঁজ করে রেখে দেবে। যে মানুষটা রাস্তায় দাঁড়াবে তার সঙ্গে কিন্তু পত্রিকার সম্পর্কটা এখন অত নিবিড় হয় নাই। ফলে হচ্ছে কি 23 বুদ্ধিজীবী যেটা কালকে বলে আমরা এটা নিয়ে সারা দেশে একটা প্রতিবাদ আয়োজন করব, নামার আগে যে কতগুলো ঘটনা ঘটবে এই ভয়ে তারা আবার মনে করেন বাবারে বিবৃতি দিয়ে অন্তত বিবেকের দায় শোধ করেছি, রাস্তায় নেমে পিঠের দায়টা নেন না তা নয়, কিন্তু হয়তো কম দেখা যায়। কিন্তু যেটা উনি ইঙ্গিত করলেন,
আপনাদের ধরেন বামদের শক্তি পশ্চিমবঙ্গ বললেন যে কমে যাচ্ছে বলে, যে প্রতিবাদের ধরন বা সেখানের ইন্টেন্সিটি কমে যাচ্ছে। বাংলাদেশেও এটা নিয়ে আছে যে যেই পরিমাণ সামর্থ্য তাদের আছে, এই সামর্থ্য সীমিত সামর্থ্যের মধ্যে কিছুটা হলেও তারা প্রতিবাদ করার চেষ্টা করে, সংখ্যায় কম হলো। কিন্তু মেজর যে পলিটিক্যাল পার্টিজ যারা অপোজিশনের মধ্যে আছেন তারা কি আরেকটু জোরালো, কিন্তু তাদেরও কি স্পেস লিমিটের কারণেই তারা এগুলো করতে পারে না, কিন্তু জনঘনিষ্ঠ বিষয়ে তারা খুব একটা আগায় না পলিটিক্যাল ইন্টারেস্ট ছাড়া? ব্যবসায়ীদের সম্পর্কটা এত নিবিড়, তারা মনে করে যে এই ব্যবসায়ী তো দুই দলেই আছে, ফলে উনি কেন তার যে ব্যবসায়ী নির্বাচনের জন্য টাকা দেবেন, যে ব্যবসায়ী নমিনেশনের জন্য কারাকারি করবেন, যারা এই সমস্ত কাজ, সয়াবিন তেলের বিরুদ্ধে কথা বলে তো অসুবিধা, ফলে তারা এই সমস্ত বিষয়গুলোকে আড়ালে রেখে তারা গদির লড়াইটার দিকে মনোনিবেশটা করতে চান বেশি। কিন্তু ক্ষমতা আসলে কি ওনারা কমাতে পারবেন? অসম্ভব, কমাতে চাইলে না পারবেন। প্রথমে চাওয়ার কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না। চাওয়ার লক্ষণ দেখতে যে মানুষ তো তার চাওয়া অনুযায়ী কাজ করে, তার চাওয়াটা হচ্ছে ক্ষমতায় যাওয়া। এবং অনেকে হয়তো এরকম আফসোস করেন, ইস আমরা যদি ক্ষমতায় থাকতাম। মানে এই যে এত চারিদিকে দুর্নীতির কথা শুনছি, দুর্নীতি বিরোধী লড়াই করার চাইতে তাদের মনে হয় এটা তো আমি করতে পারতাম। ফলে এই মানসিকতা নিয়ে যখন রাজনৈতিক দলগুলো বিশেষ করে ক্ষমতার জন্য যারা কামড়াকামড়ি করে, তাদের কারণে জনগণ অনেক সময় নিষ্ক্রিয় হয়ে যায়। ভাই আমার পিঠটা হচ্ছে এমন বারোয়ারি ঢাক, যে যার হাতে কাঠি থাকে সেই পিটিয়ে যাবে। ফলে এই কারণে আমাদের বামপন্থীদের জন্য একটু সমস্যা হয়ে গেছে। এই কারণে আমরা যখন বলি তখন বলে, ভাই আপনারা তো বলছেন, কিন্তু যারা আছে তারাও বাড়ায়, যারা আসবে তারাও বাড়ায়, আপনারা যে কবে আসবেন তার তো ঠিক ঠিকানা নাই, এই জন্য কি আর করা যাবে। আর আপনি আসলেন না, কিন্তু আপনারা আসলে কি আসলে কমাইতে পারবেন? না পারার কোনো উপায় নেই। কারণ না পারার কোনো উপায় নেই এই কারণে আমরা যে কমিটমেন্টগুলো করছি এবং যে ওয়েগুলো দেখিয়ে দিচ্ছি, জনগণের তো কানের মধ্যে এই কথাগুলো ঢুকেছে, তাই না? আপনারা বলেছেন যে এইভাবে এইভাবে করা যায়, আমরা তো হিসাব করে দেখিয়েছিলাম যে তেলের দাম বাড়ানো যায় না, উচিত নয়। আমরা বলেছিলাম গ্যাসের দাম বৃদ্ধি নয়, বরং গ্যাসের দাম কমানো সম্ভব, গণশুনানিতে আমরা হিসাব করে দেখিয়ে দিয়েছিলাম। আমরা বলেছিলাম পানির দাম বাড়ানো নয়, পানির দাম বরঞ্চ কমানো সম্ভব, এবং পানি এমন একটা পণ্য যে পণ্যটা আমরা প্রয়োজনে এরকম হতে পারে যেটা আমরা বিনামূল্যে দিতে পারি, কারণ এই পণ্য দিয়ে তো আরও অন্য পণ্য উৎপাদন হবে। ফলে আমরা যখন এই কথাগুলো মানুষের কাছে বলি, আমাদের কিন্তু একটা কমিটমেন্ট তৈরি হয়ে যায়। এই কমিটমেন্টের কারণে আমরা যদি কখনো ক্ষমতায় গিয়ে এই কাজ করি, পাবলিক তো আমাকে ছাড়বে না, ছোবড়া বানিয়ে ফেলবে। কিন্তু আপনারা এই মেজর না, আপনাদের অস্তিত্ব বিপন্ন করার কথা বলছি না, কিন্তু আপনারা এই বুদ্ধি মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে কি খাওয়াতে পারেন না? আমাদের এই বুদ্ধিটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে বুঝে যায় যে কোন কোন জায়গা থেকে আমরা বলছি যে খরচ কমানো সম্ভব, তারা সেই জায়গাগুলোকে সিল করে দেয়। রতন ভাই, পানি বিনামূল্যে দিতে পারবে না কোনোদিন। আমরা একটা হিসাব আমরা হিসাব করে দেখাতে পারি যে আমি আকাশ থেকে পরে তাহলে ওইটা আপনি বিনা পয়সা দিতে পারবেন। এটা আমি বলি নাই, মাটির নিচের থেকে যদি পানি উঠাইতে চান, ওইটা কথা বলি, সারফেস ওয়াটার যদি সাপ্লাই করতে চান, ট্রিট করে বিনা পয়সা দিতে পারবেন। ওর ভাই দেখেন বিনা পয়সা কি কারণে? আমি বিনা পয়সা হাসপাতাল ট্রিটমেন্ট দেই না, ওটা তো বিনা পয়সা না। বিনা পয়সা টিকা দেই নাই, দিয়েছি তো, তার মানে ওই টাকাটা আমি ট্যাক্সেশনের কাছ থেকে ট্যাক্স নিয়ে নেব, সেটাই বলছি, এই কথাটাই বলছি, রাষ্ট্র বিনামূল্য দিবে। দুই নম্বর হচ্ছে এর সাবসিডিটা তো ট্যাক্স আরো বাড়বে, তাই না? সাবসিডি না বাড়লে এই টাকা রাষ্ট্র পাবে কোথায়? সেটা আমাকে বলতে দেন। সেটা ট্যাক্সটা কোথায় আরোপ করব আর কোথায় ছাড় দেব, এটা হচ্ছে আমাদের সামনে থাকবে জনগণ। তাহলে জনগণের ইন্টারেস্টটাকে বিবেচনা করে কোথায় আমি ট্যাক্স পলিসির কথা বলবো, তাহলে কিন্তু এটা সম্ভব। যিনি রেঞ্জ রোভার চালাচ্ছেন তিনি একরকম ট্যাক্স দিবেন না, যিনি টয়োটা করোলা চালাচ্ছেন তাই আছে, তার টয়োটা রেঞ্জ রোভারের কিন্তু ট্যাক্স আলাদাই আছে। এখন খেয়াল করে দেখুন ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী। এখন দেখুন যে মানুষটা দিনে মাসে তিনি 2500 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন, আর যিনি 200 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন, এই সর্বনিম্ন স্ল্যাবের পরে তারপরে কিন্তু ডিফারেন্সটা খুব বেশি না। যিনি 2500 কিলোওয়াট ব্যবহার করেন তিনি তো রাষ্ট্রের সম্পদ ব্যবহার করছেন না। হ্যাঁ, যে প্রতিদিন 2500 লিটার পানি ব্যবহার করে আর যে 30 লিটার পানি দিয়ে তার দিন চালায়, তাহলে পানির দাম দুইজনের কাছে কি সমান হবে? এগুলো আমাদের হিসাব করতে হবে না। এই হিসাব করলে, হ্যাঁ, এই হিসাবটা যদি করি, তাহলে আপনি যেহেতু বেশি কনজিউম করছেন, এটা ন্যাচারাল রিসোর্স, বেশি কনজিউম করছেন, আপনি বেশি পে করতে হবে। এই জায়গাগুলো আমরা বলছি এগুলো করা সম্ভব। সমস্যা হয়েছে যে আপনি একটু আগে বললেন না যে আপনারা যারা বামপন্থী আছেন, আপনারা নিজস্ব কথা কিন্তু নিজেরা অনেক সময় ক্রুশিয়াল টাইমে যেগুলো ওগুলো আপনারা বলেন না। আপনারা এই দুই দলের ডানে বামে ওদের সাথে সুর মিলিয়ে কথা বলেন। এখন আপনার লাস্ট প্রশ্ন করি, আপনার এই যে মজুদ কৃত্রিম সংকট, এগুলা যখন ক্রাইসিসটা স্ট্রাইক করে তখন এগুলো নিয়ে অনেক কথা হয়। এখন তো ধরেন ইচ্ছা করলে মন্ত্রণালয় বলেন বা যারা অধিদপ্তর আছেন তারা এগুলো নিয়ে সোচ্চার হতে পারে আগামী দিনগুলোর ব্যাপারে। তো সেরকম কোনো পদক্ষেপ মানে নেয় না কেন তারা? নিচ্ছে বলে তো আমরা পত্রপত্রিকায় দেখি, সরকারের বিভিন্ন পত্রিকা। কিছুদিন আগে কৃষিমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করলেন, গত সপ্তাহে দেখলাম, সেখানে আমরা তো দেখলাম যে ওনারা
এই এই ধরনের সংকট কিভাবে এড়ানো যায় সেই জন্য নতুন ভ্যারাইটির ধান চাষের জন্য তারা একটা উদ্যোগ নিতেছেন। তারপরে মজুদের বিষয়টা এই সরকারি পর্যায়ে ক্রয়টা গত বছর কম ছিল, এবার ক্রয়টা আরো বাড়ানোর ব্যবস্থা করতেছে। এরকম অনেকগুলি কাজ সরকারের পক্ষ থেকে আমরা শুনলাম, এই ক্রাইসিসের ভিত্তিতে শুনলাম। তাছাড়া এইগুলি যদি করে নিশ্চয়ই এটা সাময়িক, আগামীতে ঠিক হয়ে যাবে। এটা যেন আপনার শেষ বক্তব্য। এটা হলো যে ধরেন পরিকল্পনাটা কোথায় নেব, নতুন প্রজাতির ধান উদ্ভাবন করতে কমপক্ষে 15 বছর লাগে, কিন্তু যে ধানগুলো হচ্ছে, আমাদের যদি কৃষিমন্ত্রী বলে মোটা চাল তখন মানুষ খায় না, গরুকে খাওয়ায়, এগুলো করে হয় কি মানুষের অভাবটাকে কিংবা সমস্যাটাকে তখন উপহাস করি, কিংবা কখন আমরা ভাত বেশি খাই তো সেজন্য চালের দাম বেড়েছে, এগুলো যখন বলে তখন হয় কি দুঃখ লাগে যে আমি সমস্যাটাকে অ্যাড্রেস করবো তো, তারপর না সমাধান করব। ফলে সেই ক্ষেত্রে আপনি যে কথাটা আপনাকে বারবার চাপ দেওয়ার চেষ্টা করছেন যে জনগণের সেই সচেতন উদ্যোগটা গড়ে উঠছে না কেন, ফলে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় গ্যারান্টি। এই জায়গাটা যখন আমি গড়ে তুলতে না পারবো ততক্ষণ পর্যন্ত কাউকে জবাবদিহির আওতায় আনতে পারবো না। আমাদের রাষ্ট্র পরিচালনা যারা করবেন তাদেরকে জবাবদিহির মধ্যে আসতে হবে, এবং তার জন্য রাজনৈতিক সচেতনতার কোনো বিকল্প নাই। তার আগ পর্যন্ত তো মানুষ, সরকারও মনে করবে যে কমপ্লাসেন্ট, যেমন আমাদের অনুর ভাইও বললেন যে মানুষের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না, মানুষ সর্বংসহা হচ্ছে, নুজু হয়ে যাচ্ছে, কিন্তু এখন কি করবে, কোথায় বলবে, কার কাছে বলবে, তাদের পক্ষে কে কথা বলবে? মানে মানুষের মধ্যে সম্ভ্রম বলতে পারছে না বা বলে না, তাদের অবস্থার তার সক্ষমতা আছে, বাজারে যে গেলে বোঝা যায় যে সক্ষমতা আছে। যে পর্যায়ে দাম, মাছের দাম বা ইয়ের দাম যদি তারা ক্রয় করতে না পারতো, এটা যদি দেখা যেত যে এটা ক্রয় করার মতো কারো ক্ষমতা নাই, এটা রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, বিক্রেতারা এটা বিক্রি করতে পারতেছে না, তাইলে বোঝা যেত। অতীতে কিন্তু এরকম ঘটনা ঘটছে, বিভিন্ন সময় আমরা যে দুর্ভিক্ষে যে ইতিহাসগুলি দেখি, সেই ইতিহাসগুলির সময় কি দেখেছি যে খাদ্য পাওয়াই যাচ্ছে না, টাকা আছে খাদ্য পাওয়া যায় না। হ্যাঁ, এই অবস্থা তো বাংলাদেশের হয় নাই, এখন হয়েছে খাদ্যের অভাবে রাস্তায় মানুষ মরে পড়ে আছে, এই অবস্থা তো বাংলাদেশে হয় নাই। এক সময় উত্তরবঙ্গে একটা সময় আছে, আমরা অনেক লিখছি উত্তরবঙ্গে মঙ্গার হাতছানি আছে, এটা এখন নাই। আপনার ঢাকা এয়ারপোর্টে এখন যে দেখেন যে লোকাল যে এয়ারলাইনগুলি যেগুলি লোকাল ডেস্টিনেশনে যায়, সেখানে দেখবেন যে টিকিট পাওয়া যায় না মানুষ। আমি নিজে তা সাংবাদিক ইউনিয়ন করছে, আমি দিনাজপুর যাওয়ার জন্য সৈয়দপুরের জন্য বিমান করছে যে প্যাসেঞ্জার নেই, সারে নাই, ফেরত এসছি, আমরা আবার পরে বাসে যেতে বাধ্য হয়েছি। এরকম অবস্থা ছিল, এখন কি আছে সেই অবস্থা? আপনি যে দেখেন তারপরে পিপলের সংখ্যা বেড়েছে, যার কারণে বাজারে আপনি যত মূল্যের একটা জিনিস তাদের নিয়ে তো আলোচনা হচ্ছে না, তাদের নিয়ে আলোচনা হচ্ছে যারা আপনার চিকিৎসা করছে আপনার বড় বড় বেসরকারি হসপিটালগুলোতে ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্টের জন্য, তারা তো কোনো সমস্যা নাই, দে আর ফাইন, দে হ্যাভ দ্য এবিলিটি, দে হ্যাভ দ্য মানে ফাইনান্সিয়াল। প্রাইভেট হাসপাতালগুলোতে কত গুণ, সরকারি হাসপাতালে কত গুণ বেশি চিকিৎসা, ঢাকা এয়ারপোর্টে যেমন যাত্রী বেড়েছে, কিন্তু কোন প্রাইভেট হাসপাতালে সিট খালি আছে? কোন প্রাইভেট হাসপাতালে ঢাকা এয়ারপোর্টে যেমন প্রচুর যাত্রী আছে, ঠিক গাবতলী দেবেন 50 টাকা কম নেওয়া যায় না, এই জন্য বাসের ছাদের উপর উঠে যাচ্ছে, ওইটাও দেখতে হবে, ওটাও দেখতে হবে। আবার দেখুন আমরা দেখব এফ্লুয়েন্টের সংখ্যা বাড়ছে, এটা যদি যাই ওই ডেকে একটা চেয়ার মানে একটা চাদর বিছানোর জন্য লক্ষ লক্ষ মানুষ। আজকে সময় নেই, ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন, জনাব ওমর ফারুক, আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত এই সময় এখানে শেষ করছি, ভালো থাকবেন। এই অনুষ্ঠানটি অনলাইনে আপনি দেখতে পারেন, ভিজিট করুন ntbbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠান এবং খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, করোনা থেকে সতর্ক থাকবেন।